সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দুর্নীতিবাজদের চিহ্নিত করার দাবি উঠেছে সংসদে। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনার বিষয় শিরোনাম ঠিক করেছে এবং এই বিষয় নিয়ে কথা বলতে আমার অতিথিরাও ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ আমার সাথে যুক্ত হয়েছেন কুদ্দুস আফরাদ। কুদ্দুস আফরাদ সভাপতি, ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইমক্যাব, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক পূর্বকোণ ও আনন্দবাজার পত্রিকা এবং ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য, জাতীয় প্রেস ক্লাব। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন অসীম কুমার উকিল, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল। আমার সাথে যুক্ত হয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি। 1996 সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয় হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন হাবিবুর রহমান হাবিব। আমি আলোচনা শুরু করতে চাই। অসীম কুমার উকিল আছেন আমার সাথে আজকে, হাবিবুর রহমান হাবিব আছেন, কুদ্দুস আফরাদ আছেন। দুর্নীতিবাজদের চিহ্নিত করার দাবি উঠেছে সংসদে এবং সেই সাথে আমি একটি ছোট্ট একটি বিষয় দিয়ে আলোচনাটা শুরু করতে পারি। সরকারি দলের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, দুর্নীতি দমন কমিশন, গণমাধ্যম বা রাজনীতিবিদেরা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে চিহ্নিত করতে পারেননি, তাকে চিহ্নিত করেছে একটি বোবা প্রাণী, ছাগল। এমন মতিউর আরও আছে কিনা তা ছাগল বা অন্য কোনো বোবা প্রাণী চিহ্নিত করার আগে সংশ্লিষ্ট সংস্থার চিহ্নিত করা প্রয়োজন। আসলে আমি একটু আলোচনাটা শুরু করতে চাই অসীম কুমার উকিল আপনাকে দিয়ে। দাদা, এই যে বলা হচ্ছে যে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত আছে, অভিযুক্ত আছে, দেশ ছেড়ে যারা চলে গেছে, তারা একটা বিশাল সময় ধরে এই দুর্নীতির মাধ্যমে অঢেল অর্থ সম্পদের পাহাড় গড়েছে। এই বিষয়টি বলা হচ্ছে সরকারের আশ্রয় এবং প্রশ্রয়ে তারা এই অঢেল সম্পত্তির পাহাড়টা গড়ার সুযোগ পেয়েছে। আমি আপনার বক্তব্য দিয়ে শুরু করতে চাই। দাদা, পানি খেয়ে নেন প্লিজ। আপনাকে ধন্যবাদ, সহ আলোচকদেরকে স্বাগত। টক অফ দ্য নেশন না, টক অফ দ্য ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে দুর্নীতিটাকে। সহ আলোচক দুজন এখানে আছেন, তাদেরকে স্বাগত। যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। যে জিনিসটা আপনি পার্লামেন্টের রেফারেন্স দিয়ে কথা বলছেন, একটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিমের উপমাটা করে এনেছেন। এটি আসলে মানে যাদের দায়িত্ব ছিল এই জিনিসগুলোকে সামনে আনা, তারা যে আনেনি সেই কথাটাই উনি বলতে চেয়েছেন একটা উপমা দিয়ে বা একটু খুচা দিয়ে, যেভাবে বলা যায় আর কি, একটু চুলকানি দিল আর কি, যে তোমরা পারো না, এই বুবা পশুটা পেরেছে আর কি। এটা অনেক সুদূর প্রসারী এটার প্রভাব থেকে যাবে এবং যাদেরকে উদ্দেশ্য করে বলা, আমি আশা করব সামনের দিনগুলিতে তারা এই বিষয়গুলিতে সজাগ হবেন, সতর্ক হবেন, পদক্ষেপ গ্রহণ করবেন। আফম বাহাউদ্দিন নাসিমের কথাটার পরিপ্রেক্ষিতে সেটুকু হবেন এবং এই ব্যাপারে অনাগত দিনগুলিতে রাজনীতিবিদরা আরও সোচ্চার হবে বলে আশা করি। কথা হচ্ছে যে আপনার টাইটেলে বলেছেন সংসদে কথা উঠেছে দুর্নীতিবাজদের বাদ দিতে হবে, চিহ্নিত করতে হবে। এটা আসলে তো মানে দুর্নীতিবাজদের বিপক্ষে সকলেই যারা দুর্নীতি করে তারাও একে অন্যের বিরুদ্ধে, হ্যাঁ, মনে করে যে আমি খুব ভালো মানুষ, ওটা চোর। কাজে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সকলেই, এই কথাটা ধরে নিয়ে অগ্রসর হতে চাই। এখন এই কথাগুলি এরকমভাবে আসছে কেন? সাম্প্রতিককালের 5টি ঘটনা, 5 জন ব্যক্তিকে করে ঘটনা, এই সব বিষয়গুলিকে সামনে টেনে নিয়ে এসেছে। এটা হঠাৎ করে এমনটি হয়েছে বলাটা ঠিক হবে না। দিনে দিনে বহু বাড়িয়েছে তেনা, শুধিতে হইবে ঋণ, সেই জায়গাটা এসে দাঁড়িয়েছে। অতি অবশ্যই এই সরকারকে সাধুবাদ দেওয়া যায়, দুদককে ধন্যবাদ জানানো যায় তার শক্তিশালী দৃঢ় পদক্ষেপের জন্য। এই সরকার এই জায়গাগুলিকে সামনে টেনে এনেছে, দুর্নীতিবাজদের চিহ্নিত করে দুর্নীতি কমানোর একটা উদ্যোগ নিয়েছে। আমি মনে করি এটা নিঃসন্দেহে ভালো। আমি রাজনীতিবিদ হিসেবে এটা আমার জন্য খুব লজ্জাজনক ব্যাপার, বা আমরা রাজনীতিবিদ হিসেবে এটা খুবই লজ্জাজনক বিষয়। একজন সাংবাদিক সেও মানে এই দায়িত্ব এড়াতে পারে, বিষয়গুলো এরকম না। তবে মূল দায়িত্বটা রাজনীতিবিদদের, এবং আমি আরেকটু এগিয়ে ওই কতটুকু বলতে পার আপত্তি নেই যে এই দায়িত্বটা মূলত সরকারি দলের।
বাট দায়িত্বটা সকলের। আমি সরকারি দলের একজন সংগঠক হিসাবে আমার দায়িত্বটুকু আছে, কিন্তু জনাব হাবিবুর রহমান আমি বিরোধী দল করলেও, বিএনপি করলেও তারও দায়িত্বটা আছে রাজনীতিবিদ হিসেবে। কারণ কোনো রাজনীতিবিদদের এরকম বেনজিরের নজিরবিহীন সম্পদ দেখার জন্য প্রস্তুত নয়। আমরা এই জন্য 90 সালে জীবন যৌবন বাজি রেখে অস্ত্রের মুখে, চোখ রাঙালির মুখে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করিনি। 71-এর মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছে যারা, তাদের মনের এরকম কোনো প্রত্যাশা ছিল না যে হাতে গোনা মুসলিম কয়েকজন নন পলিটিশিয়ান এরকম সম্পদের পাহাড় গণবে পলিটিশিয়ানের চোখের সামনে। এটি কখনোই কারো কাছে প্রত্যাশিত ছিল না। মানে পলিটিশিয়ানদের চোখের সামনে অর্থের সম্পত্তি গড়বে, মানে সুযোগের অভাবে কি পলিটিশিয়ানরা এই দুর্নীতিটা করতে পারছে না? দাদা, আপনি এভাবে বললে আপনি দায়িত্বটা এড়িয়ে যাচ্ছেন, আপনারও দায়িত্ব আছে। আমি বলতে চাচ্ছি যে পলিটিশিয়ানরাই এই জায়গাগুলি দেখভাল করবে মূলত দায়িত্বটুকু ছিল, কিন্তু সামগ্রিক রাজনৈতিক অবকাঠামো এদেরকে এই বেনজিরদেরকে কি না এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে বলি, সহযোগিতা করেছে বলে, বা রাজনীতিবিদদের তোয়াক্কা না করলেও চলে এরকম একটি জায়গা তৈরি করে দেওয়া হয়। মানে রাজনীতিবিদদের চেয়ে তারা একটু বেশি ক্ষমতাধর হয়ে যাচ্ছে। ক্ষমতাধর কিনা সেই বিষয়টা, মানে এটা কিন্তু একটি ঘটনা দিয়ে আপনি আমাকে একটা গালি দিলেন, আমি একটা ঘুষি মেরে দাঁত ফাটিয়ে দিলাম, এটা দিয়ে কনক্লুশন ড্র করা যাবে না, আরও একটু অপেক্ষা করতে হবে। তবে অবশ্যই রাজনীতিবিদদের মূল দায়িত্ব, অবশ্যই রাজনীতিবিদরাই এটা উদ্যোগ নেবে, এবং সেখানে একটি রাজনৈতিক সরকারের পক্ষ থেকে উদ্যোগটুকু নেওয়া হয়েছে। এবং আমি বিশ্বাস করি এই উদ্যোগ সামনের দিনগুলিতে দুর্নীতির ব্যাপারে আমাদের যে জিরো টলারেন্সের কথাটা আমরা বলি, সেই জায়গাটায় নিয়ে যেতে সমর্থ হবে। অন্যান্য ক্ষেত্রের মতো যেমন আমরা সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্সের কথা বলেছি, সেটা সাকসেসফুল হয়েছে। আজকের ক্যাম্পাস থেকে শুরু করে সমাজের জীবনের প্রতিটি ক্ষেত্রে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়নি। মাদকের ব্যাপারেও আমরা জিরো টলারেন্স বলেছিলাম, এটিরও মাদক মুক্ত সমাজ আমরা গড়তে পেরেছি, আমি তা বলছি না, কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি আছে এটাকে। আজকের দিনে দাঁড়িয়েও আমি যে উদ্যোগটা নিয়েছি, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতির বিরুদ্ধে, সেটিও সামনের দিনগুলোতে একটা ভালো ফলাফল নিয়ে আসবে দেশের জন্য, জাতির জন্য, রাজনীতির জন্য। ওকে, আমি ফিরবো দাদা নিশ্চয়ই আপনার কাছে। আমি একটু হাবিবুর রহমান হাবিব ভাই আপনার কাছে চলে যেতে চাই। আমি একটু যদি আরও একটু পেছনে চলে যেতে চাই, পেছনে যাই, বিএনপির সরকারের আমলে দুর্নীতির চিত্রটা আমি একটু আপনার কাছ থেকে জানবো। মানে কম্পারেটিভলি এই সরকার এবং বিএনপি সরকার, দুই সরকারের আমলে যে দুর্নীতির চিত্র, আপনি আপনার বিশ্লেষণটা নিশ্চয়ই তুলে ধরবেন, এবং সেই সাথে একটু জানতে চাই যে সরকারি দলের সংসদ সদস্যরা এই মুহূর্তে বলছেন যে চিহ্নিত করার দাবি জানিয়েছেন দুর্নীতিবাজদের। আপনারা কখনো আপনাদের আমলে বলেছিলেন যে দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করতে হবে? মানে আপনাদের ভূমিকা ছিল দুর্নীতিবাজদের চিহ্নিত করা, নাহলে তো 5 বার তো চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল না। হাবিবুর রহমান হাবিব, সর্বপ্রথম আপনার কথার প্রতিবাদ করছে। 5 বার বিএনপি চ্যাম্পিয়ন হয়, 4 বার, 4 বারও না। 2001 সালে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হয়েছে, 2002 সালে আওয়ামী লীগের ইলেকশন হলো অক্টোবরে, ওই রেসে 2002 সালে হয়েছে। তার মানে প্রথম 2 টার্ম আওয়ামী লীগ, তারপর 3 টার্ম বিএনপি আস্তে আস্তে কমানোর চেষ্টা করেছে, তারপরে 5 টার্ম। আপনি যদি সঞ্চালক হয়ে 5 বার বলেন, না তো 5 বারই শুনি হাবিব ভাই। আপনি শুনলে আপনি বলবেন কেন? আচ্ছা, এটা বলবেন অসীম কুমার উকিল বলবেন, আপনি বলবেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা সত্য সেটা। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আবার ওটা ভেবে বলছি। হ্যাঁ বলেন প্লিজ। সেদিন এরকম কথা বলেছিল মোহাম্মদ মুসা সাদিক, তারপর যখন সংশোধন বললাম তো না আসলে ভুল হয়েছে, 2 বার আওয়ামী লীগ পরপর ছিল। আচ্ছা ঠিক আছে, বলেন। মুসা সাদিকের একটা কথা দিয়ে আমি বলতে চাই, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি বিচারক সাজা দিয়েছেন, তার সাথে প্রেস দেখা হয়েছে, চিটাগাঙ্গে আসলে কথা হয়েছিল। উনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে সাজা দিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তো উনি কি দুর্নীতি করেছেন, টাকা আত্মসাৎ করেছেন? উনি বলছেন না। কে বলেছেন? বিচারক। আজকে সেই ফরমাইশি রায় সাজাপ্রাপ্ত দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী অত্যন্ত অসুস্থ, তার এই জনগণকে, বাংলাদেশের মানুষকে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য আহ্বান জানিয়ে, অনুরোধ জানিয়ে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। সেটা হল এই
এই যে সামনে আমাদের কয়েকটি ঘটনা আসলো, এর বাইরে আরও ঘটনা আছে। তো বিএনপি যদি দুর্নীতি এরকম ব্যাপকভাবে করতোই, তাহলে আমাদের এই মিথ্যা মামলা দেওয়ার দরকার পড়ে না। তো আমাদের হাজার হাজার নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়ার দরকার হতো, ওইটা দুর্নীতি ধরে টান দিতে হতো। দেখেন আজকে 17 বছর ধরে বিএনপির কয়জন নেতাকে, এই যে হাওয়া ভবনের কথা বলেন, তারেক রহমানের কথা বলেন, কয়জন নেতাকে দুর্নীতির দায়ে দুদক আপনার ই করেছে, সমনজারি করেছে, কয়জনের সম্পদ খুঁজে পেয়েছে দেখেন তো আপনি। বরঞ্চ আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী ছিলেন মধ্যে থাকার অবস্থায় তাদের মামলা হয়েছে দুদকের আইনে, দুদকে মামলা হয়েছে, এবং পরবর্তী সময় দুদক সেখানে একে ধুয়ে মুছে সুন্দর করে লন্ডিতে দিয়ে কাপড় যখন ফসা করে ইস্ত্রি করে দিয়ে দেয়, সেরকম নিষ্পাপ বানিয়ে দিয়েছে। আজ পর্যন্ত দেখেন তো আপনি একজন আওয়ামী লীগের নেতার নাম বলে যে যাকে দুর্নীতিবাজ বলে দুদক প্রমাণিত করেছে, করেনি। দুদকের দায়িত্ব হলো আওয়ামী লীগ নেতাদেরকে ধরবে, জনসমক্ষে নিয়ে আসবে, তারপর ধুয়ে মুছে পরিষ্কার করে বলে দেবে যে দুর্নীতিবাজ না। এই করতে করতে আজকে কিন্তু এই অবস্থা আসছে। আজকে যে দুর্নীতির পাহাড়, এই পাহাড় ডিঙানোর জন্য আপনার কিছু না, নৌকা দিয়ে পাহাড় ডিঙানো যাবে না। এমনকি আপনার এয়ারপ্লেন নিয়ে বা জেট জাহাজ নিয়ে যদি আপনি ওই পাহাড় উত্তরাতে যান, অত দূর আপনি যেতেও পারবেন না। এরকম আজকে দুর্নীতিবাজ। দুর্নীতি কেন হয়েছে? এই যে আপনি যেটা বললেন, আজকে সংসদে আলোচনা হচ্ছে, সংসদে আলোচনা দুর্নীতিবাদদের চিহ্নিত করতে হবে। তো দুর্নীতিবাদদের চিহ্নিত করার তো কোনো দরকার নেই। দুর্নীতির বাইরে কয়জন আছে সেইগুলো খুঁজে পেলে সহজ। এতে ঘরে ঘরে দুর্নীতিবাজ। আপনার ইউনিয়নে যান, উপজেলায় উপজেলা যান, জেলায় জেলায় যান, দীর্ঘ 15 বছর কীভাবে দুর্নীতির চেহারা ফুটে উঠেছে আপনি ইউনিয়নগুলো গিয়ে দেখেন, থানাগুলোতে গিয়ে দেখেন। আর সরকারি কর্মচারী, আমি একটা এশিয়ান টেলিভিশন প্রোগ্রাম ছিলাম আজকে 6:30টায়, সেখানে সুনীল সুবরায় উনি বললেন যে আমি একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি এখানে গুলশানে, আমি কত বছর ধরে এই দিয়ে টাকা দিয়ে আমার অ্যাপার্টমেন্ট রেডি হয়েছে। আমার ওখানে 4 জন, বললাম আমি আপাতত জানি 4 জন ওসির ফ্ল্যাট আছে, কোটি টাকা, 1-1.5 কোটি টাকার ফ্ল্যাটের দাম। তারপরে সে ডেকোরেশন করছে আরও 1-1.5 কোটি টাকা দিয়ে। একটা ওসি কী হয়ে পারবে? ওসি থেকে শুরু করে এসপি বলেন, ডিসি বলেন, আপনার পিডি বলেন, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার বলেন, চিফ ইঞ্জিনিয়ার বলেন, এমন কোনো জায়গা নেই, এমন কেউ নেই, 2-1 থাকতে পারে, এক্সেপশনাল কিছু থাকবেই সবসময়, যে তাদের ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট নেই, জমি নেই, জায়গা নেই। আজকে বাংলাদেশে যতগুলো রিসোর্ট আপনি দেখতেছেন, সবগুলো রিসোর্ট, ম্যাক্সিমাম রিসোর্টের মালিক হয় এসপি, না অ্যাডিশনাল ডিআইজি, নয় আইজিপি সাগের, এরা। এই যে বরিশালের ডিআইজির সম্পদের পাহাড় ধরা পড়েছে। আজকে আবার এই যে আপনার এনবিআরের আরেকজনের এই ধরা পড়েছে, সে আরও বেশি সম্পদ। মানে রাজনীতিবিদরা কি আসলে দুর্নীতি করে না? সেটা আমি আসতেছি। এই যে অবস্থা, ওবায়দুল কাদের ভাই যখন বলেছেন, উনি আপাতত উনি মূলত সাফাই গাইতে চেয়েছেন এই সরকারি কর্মচারীদের। কারণ এই সরকার প্রথম এই বাংলাদেশের, এই পৃথিবীতে যে সরকারি কর্মকর্তাতে দুর্নীতি বা তাদের সম্পদে হিসাব চাওয়া যাবে না, এবং তাদেরকে গ্রেপ্তার করতে হলে উচ্চপদস্থ কর্মকর্তার অনুমতি নিতে হবে। আর রাজনীতিবিদদের বেঘরে ধরে বিরোধী দলকে অ্যারেস্ট করতেছে, কোনো মামলা মহকুদা কিচ্ছু নেই। আর সরকার দুর্নীতিকে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, সেটা হলো সংসদে বিল পাস করেছে। কোন বিল? যে কুইক রেন্টাল, এই যে বেসরকারি যে সমস্তগুলো বিদ্যুৎ প্ল্যানগুলো দেওয়া হয়েছে, সেটা নিয়ে কোনো কথা বলা যাবে না, টেন্ডার করা লাগবে না, দাম যে যেমনভাবে পারে সে তেমনভাবে দাম নির্ধারণ করবে। আপনার উৎপাদন না করলেও শীতের দিনেও যে পরিমাণ ক্যাপাসিটি চার্জ, গরমের দিনেও সেই পরিমাণ ক্যাপাসিটি চার্জ, উৎপাদন না হলেও ফার্নেস ওয়েল ডিজেল নিয়ে আসবে, বাইরে বিক্রি করে দেবে, ট্যাক্স ফ্রি আনবে, লাগামহীন। এ হলো অবস্থা। তো সেখানে রাজনীতিবিদদের ব্যাপারে ওবায়দুল কাদের ভাই বলেছেন, আমি তাকে আহ্বান জানাবো যে আপনি যখন বলেছেন, আপনি কালকে আপনার দলের মন্ত্রীদেরকে, এমপিদেরকে আপনি বলেন যে 2009 সালের আগে কার কার সম্পদ কি পরিমাণ ছিল, এখন কত গুণ না কত শতগুণ বেড়েছে, সেই হিসাব দাখিল করতে বলেন। দাখিল করা মানে সবাইকে বলে দিলে তো হবে না। দুর্নীতি করেছেন আপনারা এই 15 বছরে, এই 15.5 বছরে, এই 15.5 বছরের ভিতরে বাংলাদেশের ব্যাংক থেকে যত টাকা নিয়েছে, হয় আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে সম্পর্কিত,
এই 15 বছরে যত দুর্নীতি হয়েছে, কেনা কাটায় বালিশ কাণ্ড থেকে শুরু করে এই সমস্ত বিদ্যুতের বিভিন্ন 5,000 টাকা জিনিসের দাম 1,82,000 টাকা, এই যে বিভিন্ন কাণ্ড কারখানা শুনতেছে, এর সাথে নিশ্চয়ই ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতা জড়িত, ওই এলাকার এমপি অথবা মন্ত্রী। বিরোধী দল দেখেন নাই, বিরোধী দল কিনা আছে। অতএব উনি ঢালাওভাবে বলেন রাজনীতিবিদদের চেহারা ওনার চেহারা আগে দেখুক, ওনাদের চেহারা আগে দেখুক, ওনাদের মন্ত্রীদের চেহারা আগে দেখুক, ওনাদের এমপিদের চেহারা আগে দেখুক, ওনাদের নেতাদের চেহারা আগে দেখুক, দেখে তারপরে উনি সবাইকে ঢালাওভাবে রাজনীতিবিদ বলা উচিত হচ্ছে না। আসলে রাজনীতিবিদ কারা দুর্নীতির সাথে সম্পৃক্ত সেটি আসলে চিহ্নিত করতে হবে। কুদ্দুস আফরাদ ভাই, হাবিব ভাই আমাকে বলেছেন যে আসলে আমার মন্তব্য করা উচিত নয়, আমি মন্তব্য করতে চাই না, আমি আপনার কাছ থেকে আসলে মন্তব্যটি নিতে চাই যে 2 সরকারের আমলে, 2 সরকার না, এর মধ্যে আরও অনেক সরকার ছিল, কম্পারেটিভলি আসলে আমরা এই যে যদি আমরা একটা তুলনা করতে চাই যে দুর্নীতি আসলে কখন কিভাবে মাথা গজিয়েছে, কে কতটুকু দুর্নীতি করেছে, সে বিষয়টি নিয়ে যদি আপনার মন্তব্য জানতে চাই। এবং জিরো টলারেন্স এই সরকারের নির্বাচনী ইশতেহারে আমরা বারবার শুনেছি, কিন্তু সেই জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে কতটুকু এগিয়েছে বলে আপনার পর্যবেক্ষণ বলছে? কুদ্দুস আফরাদ ভাই। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা। 2 জন বিজ্ঞ রাজনীতিবিদ, সাবেক ছাত্রলীগের নেতা, এখন একজন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা। আমার পাশে বসা আছেন অসীম কুমার উকিল ভাই, উনি সাবেক সাংসদ, উনিও একজন সাংবাদিক। ছাত্রলীগ অন্যান্য পরিচয় আছে, উনিও কিন্তু একজন সাংবাদিক এবং খুব দক্ষ সাংবাদিক। তো এখন ওই জায়গার থেকে সরে পেশাদার রাজনীতিবিদ বলে আর ওইটা আর করে না। আর যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা। বিষয়টা হলো, শুনছিলাম আসলে হচ্ছে দুর্নীতি হচ্ছে একটা ক্যান্সারের চেয়েও, সবাই বলে এটা পুঁথিগত একবার শব্দ, ক্যান্সারের চেয়েও ভয়াবহ দুর্নীতি, যেখানে করে এইভাবে গ্রাস করে একটা সমাজকে। আপনি জিজ্ঞেস করছেন 2 সরকার না, শুধু না, আমাদের এখানে দুর্নীতি ক্রমেই বেড়েছে। কে কতটুকু বাড়ানো হয়েছে ওইটা তো আমাদের জনগণ জানে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও জানেন, আমাদের যারা ভালো ওই যে বোদ্ধা শুদ্ধ নাগরিক কিছু আছে, কম হোক বেশি হোক আছে, তো এটা হাবিব ভাই বললেন, অসীম দাও বললেন, এই শুদ্ধ নাগরিকরা জানেন, ভাবেন, এবং তারা খুব অসহায় ভাবেন নিজেকে। যারা শুদ্ধ থাকার চেষ্টা করেন তারা এই সমাজ আকারে সত্যিই তারা অশুদ্ধ হয়ে গেছেন সমাজের কাছে। বিষয়টা হলো যে এই দুদক আজকে যে কাণ্ডটা বা কাজটা করলেন, কাণ্ড না, কাজটাকে যেটা করলেন আমি অ্যাপ্রিসিয়েট করি। আজকে অর্থাৎ দুদকের একজন এনবিআর এর আরেকজন কর কমিশনারকে, কি রাজস্ব কর্মকর্তাকে তারা আজকে তার ক্রকি পরোয়ানা নিয়ে আসছে। দুদক এর আগে আমি খালি ভাবছিলাম এর আগে কাকে শান দিবে এটা ব্রিফিং করে 3 মাস যাবত, তারপরে যা করে ততদিনে ওই কাজ সারা, ওই কাজ সারা। এখন সে যদি মাইক লাগায় বলে, মাইক লাগিয়ে আমাকে ধরতে আসে বলে, এবং অমুক দিন যাবে তমুক দিন যাবে, এই কাগজপত্র চাইছে, তারপরে আমরা করি কি দুদকের গেটে এসে ভিতরে যাই, আবার বেরিয়ে এসে বাইরে এসে যখন আমার সামনে টেলিভিশন ক্যামেরা থাকে আমি বলি যে আমাকে ডাকছিল, জিজ্ঞাসাবাদ করছে, আমি ক্লিয়ার, আমি জানাই দিচ্ছি আমার কাছে কিছু নাই। এই যে মতিউর রহমান 4 দফা হোয়াইট সার্টিফিকেট নিয়ে গেছে, আর রাতারাতি এখন মতিউর রহমান নানান কারাপশন এখন আসতেছে। কারণ আপনি শুরু করছেন যে গণমাধ্যম পারেন নাই, প্রশাসন পারেন নাই, পারেন, একটা বুবা প্রাণী পারছে, কথাটা ওইভাবে রূপ করতে বলছে, কিন্তু কথাটা কিন্তু গণমাধ্যমই সামনে নিয়ে আসছে। যদি গণমাধ্যম এটা সামনে নিয়ে না আসতো তাহলে এই নিয়ে কিন্তু আলোচনা আসে না। আমাদের গণমাধ্যমকে এইটুক স্বাধীনতা, এইটুক স্পেস পাওয়া যায়, অনেক কিছুতে আসে। এই বেনজিরেরটা কে আনছে? গণমাধ্যম আনছে, আনে নাই তা না। এখন আনার পর তো কেউ কেউ আমরা অনেক সময় কিছুটা সংখ্যায় থাকি, এটা কার পারপাস সার্ভ করছে, কি হচ্ছে, এইটাও আমরা কিন্তু ভাবি। আমাদের সমাজ এটা হয়ে গেছে, হঠাৎ কেন এইটা, বা বিশ্বাস অবিশ্বাস, কারণ বেনজিরটা যখন আসলো এটা তো অবিশ্বাস্য, এটা বিশ্বাস করতে তো অনেকেরই একবার তার তুমুল শত্রু যে সেও বিশ্বাস করতে যায় কষ্ট পেয়ে যাবে যে এই কি সম্ভব কিনা, কোটি কোটি না হাজার কোটি। হ্যাঁ, তো আমরা দেখেন একবারে তো হয় না। এই যে পুলিশ সাকলাইনের বিরুদ্ধে আজকে ব্যবস্থা হয়ে গেছে ঠুস করে। প্রদীপের কথা মনে আছে? ওসি প্রদীপ একজন সাবেক এসএসএফ এর একজন মেজরকে কি নির্মম ভাবে করছে। তারপর প্রদীপকে
ইয়ে দিয়ে নিয়ে যায়, হিরোর মতো যায়, তার ছেলে থাকে ওইখানে, মোবাইল থাকে, মোবাইল সহ রিপোর্টগুলো পত্রিকা আসে। প্রদীপের কিছু হয় নাই, বরঞ্চ এই রিপোর্ট যারা করছে বা কে দিচ্ছে তারও কিছু হয় নাই। পরের দিন থেকে সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা আসলো, আপনারা ওই কাছে ফিরতে পারবেন না এত কিছু। কারণ প্রদীপ জেলের গাড়ির ভিতরে বসে বসে ফোনে কথা বলতেছিল। তো একদিনে তো হয়নি। এইখানে মুসাবিন সংসারের নিয়ে দেখলাম অনেক দিন দুদকে ডাকি এসে, পরে কি হইলো কেউ জানে না। তো এইগুলা তো দিনে 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 বাড়তে বাড়তে যেটা হয়, আপনি কিছু জিনিস ফেটে যায়। দুদকের বিরুদ্ধে অভিযোগ, এটি এক ধরনের অভিযোগ আছে যে দুদককে যতটুকু বলা হয় তারা শুধু ততটুকুই করে। এই বিষয়টি কতটুকু সত্য? এইটা তো দুদক একটা স্বাধীন সংস্থা, তারা যদি করে তাহলে তারা অপদার্থ। যদি শব্দটা কিন্তু যদি, তাহলে তারা অপদার্থ। এখানে অনেক ভালো ব্যক্তিগতভাবে আমি জানি চিনি এরকম প্রচুর লোক আছে যে তার বাবা মাকেও ছাড় দেয় না। হাবিব একটু আগে বলছিল না, আমাদের সমাজে এরকম প্রচুর লোক আছে, খুব অ্যাডমিনিস্ট্রেশন আছে, কাউকে ছাড় দেয় না। আমি একজন ম্যাজিস্ট্রেটের নাম বলতে পারি, বিএনপির আমলে চিটাগাংয়ের বন্দরের ম্যাজিস্ট্রেট মনির চৌধুরীকে ঢাকায় আনছিল যখন নৌ পরিবহনে সাংঘাতিক ইয়ে চলতেছিল। আসার পরে প্রথম দিন উনি যে কাজটা করছিলেন, কোকো 1 না 2 3 একটা আটকা দিলেন। আর এই নৌ পরিবহন মন্ত্রী আকবর সাহেব নিজে ফোন করলেন ওনারে, আপনি এটা কি করছেন? এবং উনি শুধু বলছিল, স্যার আমি এখন আদালত পরিচালনা করতেছি, আপনার সাথে স্যার আমি কথা বলতে পারবো না। এবং পরে উনি ওনার মহাপরিচালককে জানিয়েছিলেন যে আমি আদালত করার সময় যে আপনাদেরকে ফাইন করব। ওই সময় উনাকে বেশি দিন এখানে থাকতে পারেন নাই, ওনাকে নিয়ে গেলেন কোথায় এক জায়গায়। এই গভর্নমেন্টের আমলো তাকে কিছু কিছু প্রাইম জায়গায় আনলো, আনার পরে যখন খুবই সিরিয়াসলি কাজ করে আবার নিষ্ক্রিয় একটা জায়গায় বসায় দেওয়া হয়। কারণ এগুলো হজম করার অনেকের ক্ষমতা নাই। এই অ্যাডমিনিস্ট্রেশনে ভালো লোক আছে, ভালো লোকের কদর কমের কারণেই তাদেরকে কেউ ইয়ে করে না। আবার দেখা যায় এই যে দাদাও বললেন, হাবিব ভাইও বললেন, প্রচ্ছন্ন লালন পালন তো কারো না কারো আছে, আশীর্বাদ তো আছে। তারা কারা? এই আশীর্বাদগুলো কারা? আফরাদ ভাই এই প্রশ্নটি থাকবে যে তারা আসলে কারা? প্রচ্ছন্ন আশ্রয় প্রশ্রয়ের কথা, এই আশ্রয় প্রশ্রয়ের অভিযোগটা কিন্তু অনেক দিন আগে থেকেই আছে। এরা কারা? এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনার কাছে আমি জানবো। আমি একটু একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে ফিরে আসি আগে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দুর্নীতিবাজদের চিহ্নিত করতে হবে সংসদে, এই দাবি উঠেছে এবং এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমি এই অংশে আবারও অসীম কুমার উকিল দাদা আপনার কাছে চলে যেতে চাই। আরও একটি প্রসঙ্গ আমি উদ্ধৃত করতে চাই। দুর্নীতির কারণে মূল দোষ জনপ্রতিনিধিদের হয় বলে উল্লেখ করেছেন সংসদ সদস্য কবিরুল হক, এবং তিনি বলেছেন সংসদে 350 এমপি, তাদের দুর্নীতি করার সুযোগ কোথায়? আমার কথায় কোনো কাজ হয় না, চাকরি হয় না, আমার কথায় সরকারের কোনো কেনাকাটা হয় না, তাহলে দুর্নীতি কিভাবে করব? তারাই দুর্নীতির সঙ্গে জড়িত যারা সরকারের কেনাকাটায় জড়িত। এই তারা কারা? আমি একটু পরিষ্কার হতে চাই, উনি কাদেরকে করেছেন, উদ্দেশ্য করে বলেছেন? সাংসদ কবিরুল আলম কথাটা বলেছে না, এই কথাটা কিন্তু শতভাগ সত্যি কথা। আমি 5 বছর এমপির দায়িত্ব পালন করেছি। তো আমাদের জন্য প্রত্যেক বছর 5 লক্ষ টাকার একটা অনুদান আছে, স্বেচ্ছা তহবিল হিসেবে দেয় এমপিকে। এই এমপি 5 কোটি। আমার কথাটা শুনেন, আপনি তো এমপি ছিলেন, আপনি মাঝখানে হাত ঢুকান। আমার কথাটা শুনেন আপনি ধৈর্য সহকারে। এই 5 লক্ষ টাকা বছরে আমি এটা দিতে পারি ইচ্ছা মতো, সেটা আমার দলের গরিব কর্মী এবং আমার এলাকা আপনাকে বলে কি, আমার বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা খুব কষ্ট থাকে তাদেরকে 10,000 টাকা করে দেওয়া যায়। কি এটুকুই শুধু আমার টাকা। এই যে ব্যারিস্টার সুমন খুব বাহবা নিয়েছে যে 25 কোটি টাকা দিয়েছে, এখানে 25 কোটি টাকা প্রত্যেক এমপির নির্বাচনী এলাকার জন্য বরাদ্দ থাকে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতা, আমি অসীম কুমার এমপির থেকে শুরু করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাবাকি, এটা 5 বছরে 25 কোটি টাকা একটা বরাদ্দ থাকে এবং এই টাকাটার মধ্যে হাত ধর কোনো ক্ষমতা এমপি বা মন্ত্রীর নাই। জাস্ট 25 কোটি টাকার আমি রাস্তাগুলো দেখাই দেবো, এটা একটা এমপির প্রায়োরিটি বেসিস দেওয়ার জন্য যে এই কয়টা রাস্তা 25 কোটি টাকার মধ্যে হয়, এই রাস্তাগুলি 5 বছরে করে দেবেন। আমি জাস্ট এমপি
জাস্ট এই রাস্তাটুকু চিহ্নিত করে দেবে, বাকি টোটাল প্রসেসটা এলজিটি করবে। এখানে এমপির কোনো কিছু বলার বিষয় নাই। টিআর কাবিকা, আমি যদি টিআর কাবিকা বিক্রি করে দিই সে কথা আলাদা, কিন্তু টিআর কাবিকা বিক্রি করে কিন্তু কোটি কোটি টাকা কামানো যাবে না, সেটাও কামানো যায় হয়তো 20 লাখ 50 লাখ, আমার ধারণা নাই। কিন্তু টিআর কাবিকাটাও যেটা পদ্ধতি আইসা দেয়া দিই আমরা, যেটা দলের নেতা কর্মীদের উপর দিই, সেখানে ইউজ বিসুস এগুলো হয়, কম বেশি সিস্টেম লস আছে। এরকম শীতকালে কম্বল যাচ্ছে আমরা দিচ্ছি না, আমাদের এলাকার মধ্যে টিউবওয়েল যায়, টিউবওয়েল দিই আর কি। এখানে কোনো জায়গাতেই ক্যাশ মানি ফ্লোর কোনো বিষয় নাই। চাকরি রিক্রুটমেন্ট কেউ যদি নেয়ও সেটা হচ্ছে হাত পেতে নিতে হবে, সেইটা আমি কইলাম যে বাই করে টাকা দেওয়া যায়, এটা তো আলাদা। এটার মধ্যে তো আমার স্বেচ্ছা কেউ যদি আমাকে টাকা দেয় সেটা নিয়ে তো আপনার হাই আফসোস করার কোনো বিষয় নাই বা অভিযোগ করার সুযোগ নাই। তাহলে চাকরি নিয়োগ আমরা 5 বছরে একটা জায়গার মধ্যে খুব ভালো ছিলাম আর কি, চাকরি নিয়োগ। ধরেন প্রথম পুলিশ, বেনজির আজকে সমালোচিত, আলোচিত না নিন্দিত সেটা ভিন্ন কথা, কিন্তু বেনজির আহমদ পুলিশ রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যে জায়গায় না দাঁড় করেছে, শতভাগ সততা, মানে একেবারে এন্ট্রি পয়েন্ট 5টা ধাপ করছে না 8টা ধাপ। এবং এটা আপনি একটা খেয়াল করেন, বছর 3 আগে একটা মেয়ে খুলনাতে ফার্স্ট ছিল রিটার্নে ভাই, তার চাকরি হয় না, মেয়েটা রাজারবাগ পুলিশ লাইনে এসে ধর্মঘটে গিয়েছিল। সেটা টেলিভিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে পুলিশের দিদেন আইজিকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, ও ফার্স্ট হচ্ছে চাকরি হচ্ছে না কেন। তখন বললো যে আমি যে আমাদের যে ক্লজটা আছে সেই ক্লজে আছে মেয়েটার ক্যান্ডিডেটের পার্মানেন্ট অ্যাড্রেস দরকার, ওর কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নাই, হয়তো বাড়ি বগুড়া দেখাইছে খুলনা গিয়ে ইন্টারভিউ, পার্মানেন্ট অ্যাড্রেস ছাড়া দেওয়া যাবে না। তখন নেত্রী বললো যে আমি অ্যারেঞ্জমেন্ট করছি। তখন আশ্রয়ণ প্রকল্পের নেত্রী এই মেয়েটার নামে জায়গা করে ঘর করে দিয়েছে, তারপরে মেয়েটার চাকরি হয়েছে। এই যে প্রসেসটা, এটা মানে আমি বিসিএস কথা বলছি না, নন বিসিএস এর যে সিস্টেমটা ফেয়ার হয়েছে, সেখানে আমাদের কিছু করার নাই, আমাদের কিছুই করাই নাই। এই যে টিচার অ্যাপয়েন্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্টে চলতেছে, এগুলি শতভাগ সততার সাথে আসছে, আমি তা বলছি না, কিন্তু রিটেন পরীক্ষাগুলি এমন সিস্টেমে এনেছে, হয়তো বুয়েট রূপালী ব্যাংকের রিক্রুটমেন্টের ইন্টারভিউ নিচ্ছে, এটা জানেও না, সিট পড়ছে হয়তো তেজগাঁ কলেজে, যারা পরীক্ষা দেবে 2 দিন 3 দিন আগে ইন্টারভিউ কার্ডটা পাওয়া যায়। শতভাগ শুদ্ধ বলে কোনো কিছু নাই, কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করেছে, যেই সিস্টেমে একটা এমপি চাইলেই পয়সা কামাইতে পারবে তা না, হয়তো বিজনেস ডিল অন্যান্য বিষয়। ধরেন আমাদের নেত্রকোনা বর্ডার এরিয়া আছে, বর্ডার এরিয়ার অনেক আয় রোজগার আছে, কেউ যদি করতেছে কামাইতে পারে, কিন্তু অনেস্ট তারা ডিসঅনেস্ট কারবার। সেখানে কবিরুল আলম যেটা বলেছে এটা সত্যি কথা বলেছে। আমার এলাকা এমপি কমিটি আছে 24টা 25টা 26টা, একটি মাত্র কমিটির সভাপতি হল স্থানীয় সংসদ সদস্য, সেটা স্বাস্থ্য কমিটি। দেশের নীতি নির্ধারক মহল স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে করেছে। আর যত কমিটি আছে সমস্ত কমিটির উপদেষ্টা হলেন এমপি। হ্যাঁ, এটা ঠিক, এমপির নলেজের বাইরে এই নির্বাচনী এলাকায় প্রশাসন অন্য কোনো কাজ করতে যায় না, সেটা ভিন্ন কথা, কিন্তু একমাত্র স্বাস্থ্য কমিটির সভাপতি হচ্ছে এমপি। ফলে আমি হয়তো পলিসি মেকিংয়ে ঢাকায় বসে কোনো বিজনেস ডিল করতে পারি, এটা অন্য বিষয়, কোনো বিজনেস নেগোসিয়েশন করতে পারি, সেটা ভিন্ন। আমি হয়তো কোনো মন্ত্রীর উপর প্রভাব কাটিয়ে অনৈতিক পন্থায় পয়সা কামাইতে পারি, সেটা ভিন্ন কথা। এগুলি কোনোটাই জায়েজ করার কোনো উপায় নাই। কিন্তু একজন এমপিকে তার চেয়ারে বসে থাকে নীতি নৈতিকতা বজায় রেখে পরবর্তী ইলেকশনের পয়সা রাখারও কোনো উপায় নাই। এটা নিজের আমাদের জীবন আর যৌবন দিয়ে হারার টের পেয়েছি। তার মানে অবস্থা দৃষ্টি তো এটাই প্রমাণ হয় দাদা, মানে জনপ্রতিনিধি মানে সংসদ সদস্য এবং মন্ত্রীরা তারা আসলে ইউপি চেয়ারম্যান কিংবা আমলা কিংবা সরকারি কর্মকর্তা এদের থেকে অনেক বেশি অসহায়, তাদের আসলে টাকা কামানোর সুযোগটা কম। আমি বিষয়টা এভাবে বলতেছি না যে একটা গল্প আছে না, টাকা কামাইলে সাগর পারে বৈশা ঢেউগণ্য কামানো যায়, যারা কামানোর তারা কামায়, সেটা ভিন্ন কথা। কিন্তু অনেস্টলি ফেয়ারলি দৃশ্যত কোনো জায়গা নাই। এটা আবার এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছে, আমি কিন্তু তা বলছি না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও এরকম ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। আমলাদের কথা তো আলাদা, আমলা কামলা নিয়ে তো আমরা এখন দেখতেছি, তাদের কথা আলাদা, তাদের জবাবদিহিতার জায়গা, অ্যাকাউন্টেবিলিটির জায়গা। একবার বিসিএস দিয়ে ঢুকতে পারলে বাকি জীবন কোথাও কোনো পরীক্ষা দিতে হয় না,
আমাদের কিন্তু 5 বছর পর পর এলাকায় পরীক্ষা দিতে হয় প্রত্যেকটা রাজনীতিবিদের, যে স্তরে থাকুক, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমপি, মেয়র, যে স্তরে থাকুক 5 বছর পর পর পরীক্ষা দিতে হয়। বিসিএস অফিসারের কিন্তু কোনো পরীক্ষা দিতে হয় না। তরতরিয়ে এসিল্যান্ড, ইউনো, এডিসি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, তারপরে এক্সটেনশন, তারপরে এই পিএসসির মেম্বার থেকে শুরু করে তারপর আবার রাজনীতিবিদ, তারপরে আবার রাজনীতিবিদ, এমপি, এই সমগ্র জায়গাগুলো, অর্থাৎ কত বড় বেনিফিশিয়ারি গ্রুপটা তৈরি করা হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কথাটা বলতে চাই, কি ধরেন দেশটা আমাদের সবাই মিলে চালাবো, রাজনীতিবিদের দায়িত্ব বেশি, কিন্তু কিছু হলেই এই কেষ্ট বেটা চুর যে কথাটা বলে আর কি, সেই জায়গাটা থেকে বের করে আনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়াটাতে যে যেখানে আসে সেখানে দাঁড়িয়ে সমর্থন করা দরকার। আমি কথা বলতে পারি ভাঙ্গা সুটকেস সিরা গেঞ্জি থেকে কি করে কোকো 1, কোকো 2, কোকো 3 বেরিয়ে আসলো, এটা আমি বলতেই পারি যে ড্যান্ডি ড্যাং কীভাবে বেরিয়ে আসতো, কিন্তু এই জায়গাটা থেকে দাঁড়িয়ে থেকে আমরা অগ্রসর হতে চাই তো আরো অনেক দূর। খাম্বা দুর্নীতি বাংলাদেশের দুর্নীতির মান হলো 5 বারের চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন নাকি, এটা মান হলো, এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে হবে। কিন্তু আমরা এগিয়ে না, এটা কিন্তু হাবিব ভাই কিন্তু ডিফেন্ড করেছেন 5 বারের চ্যাম্পিয়ন কিন্তু না, এটা হাবিব ভাইয়ের কথা কি। আমি তো স্ট্যাটিস্টিক্সের ছাত্র, আমি অঙ্কে আরো বেশি উস্তাদ, উনি কমার্সের ছাত্র, ব্যালেন্স শিট আর কি প্লাস মাইনাস যোগ বিয়োগ লাভ ক্ষতির বাইরে না, আমি এর বাইরের ব্যাগটা যেতে পারবো আর কি, সে আলোচনা আমি যাচ্ছি না, কাদা ছুড়াছুরির কোনো বিষয় না। এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হাওয়া ভবন দুর্নীতির হেডকোয়ার্টার, প্যারালাল গভর্নমেন্ট টু দা বেগম খালেদা জিয়াস প্রাইম মিনিস্টার অফিস, এটা প্রতিষ্ঠিত। আর কয় টাকায় সেখানে বসে কে খাইছে, কে কি করছে, এটা বলার তো লাভ নাই। বিদ্যুৎ না থাকুক, খাম্বা তো বসছে, এটি প্রতিষ্ঠিত সত্য, পারসেপশনটা সেই জায়গায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এগিয়ে যেতে চাই। মাহফুজারা বলতেই পারে আমরা সব কিছু জানতাম, কিন্তু বলার মতো সাহস পাই না। এখন সাংবাদিক আপনার এটা কিভাবে ডিপেন্ড করবে জানি না, কিন্তু মাহফুজ আলম তো লিডার সাংবাদিক জগতের, যে যেখানকার লিডার তাকে সাহসী হতে হবে, ভীতু মানুষ লিডারশিপ নিতে পারবে না। কুদ্দুস আফরাদ, নিশ্চয়ই আপনি এই প্রশ্নটি মনে রাখবেন যে আসলে গণমাধ্যম জানার পরও হ্যাঁ পাসপোর্টের দেখেন এই 7টা পাসপোর্ট বেরিয়েছে, ওদেরকে ডাকা হয়েছিল, এখন এই জিনিসটা মেনে নিতে হবে। পাসপোর্টের একজন ডিজি, বর্তমান ডিজি অ্যাডিশনাল সেক্রেটারি জসিম, সবচেয়ে বড় পদ। এর পরের যে পদগুলো আছে এখানে বিসিএস অফিসার আর কয়েকজন আছে ডাইরেক্টর, তারপরে যারা ফিল্ড ওয়ার্কটা করে একদম 3য় 4র্থ শ্রেণীর কর্মচারীরা দৌড়দৌড়িটা করে, ফাইলটা আনে, ওর অ্যাড্রেসটা ঠিক আছে কিনা চেক করে। এটা কার বুকের পাটা অত বড় আছে যে একজন আইজির ইনফরমেশনকে চ্যালেঞ্জ করবে? বাংলাদেশের সামগ্রিক অবকাঠামো, প্রশাসনিক অবকাঠামো, রাজনৈতিক অবকাঠামো এটা পারমিট করে না। কিন্তু তাই বলে একটা মানুষ সে 7টা পাসপোর্ট করছে, সেটা দায়িত্ব ওনার, আইজির, এই অফিসের স্টাফের না, এটা আইজির দায়িত্ব। তার নীতি নৈতিকতা কোন জায়গায় গিয়ে ঠেকছে? একটা বিসিএস অফিসার পুলিশের মডেল হতে চাইছে, চেহারা সুরটটা বেশ নায়কের মতোই ছিল, ওনার চলাফেরা কথাবার্তা, পুলিশ কমিশনার বিভিন্ন সম্মানে তাকে ভূষিত, হ্যাঁ, ডিজি র্যাব, তারপরে আইজি, প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসিত হয়েছে, শুদ্ধাচারের পুরস্কার পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর, এটা অজপাড়াগায় নিত্য নতুন গজিয়ে ওঠা সার্টিফিকেট বিক্রি করার মতো কোনো ইউনিভার্সিটি না, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর। এগুলি তো কোয়ালিটিতে অর্জন করা, কিন্তু তলে তলে এত কিছু হয়েছে সেটা আমাদের হয়তো কারো নজরে আসেনি, যাদের নজরে এসেছে তারা বলতে পারেনি। সেইটা ভালো লোক আছে, আমরা সবাই মিলে সেই জায়গাটাকে অ্যাড্রেস করা, সরকারের উদ্যোগ নিয়েছেন, সবাই মিলে এটা প্রসেসটাকে বিতর্কিত না করে প্রসেসটাকে সেটি কতটুকু স্বচ্ছ আমি একটু হাবিবুর রহমান হাবিবের কাছে চলে যেতে চাই। অনেকগুলো প্রসঙ্গ যুক্ত হয়েছে, যেহেতু হাবিব ভাই আপনাকে এই অংশে আমি এই জায়গাটাতে যুক্ত করতে চাই যে একটা প্রসেস শুরু হয়েছে, সেটিকে আসলে কোনোভাবে বিতর্কিত না করে অসীম কুমার উকিল এমপি বলছেন যে আমরা যেন সবাই সমন্বিতভাবে বা সামগ্রিকভাবে সকলে একসাথে কাজ করি। সেই প্রসেসটা আসলে কতটুকু স্বচ্ছ এবং আরো বেশ কিছু তো বিষয় রয়েছে। কিসের প্রসেস শুরু হয়েছে? এই যে শুদ্ধতার একটা, এই যে মিডিয়া করেছে, সরকার কাউকে আজ পর্যন্ত করে নাই। এখন তো হাজারো এরকম আছে, তো ভিতরে সরকার করুক, একটা দেখাক, একজনকে অ্যারেস্ট পর্যন্ত করে নাই। অসীম কুমার উকিল বলে গেলেন একেবারে নিজের মতো করে 18 সালে একটা বিনা ভোটে রাত্রিবেলা ভোটের নির্বাচন এমপি হয়েছে, আমি হতে পারি নাই, আহত আমি হাসপাতালে আসছিলাম।
আমি বললাম 5 কোটি টাকা ওই এমপিদের বরাদ্দ থাকে ওই যে রাস্তাঘাট করার জন্য, এমপির খাওয়ার জন্য না। সেটা স্বচ্ছভাবে অনেকে দেয়, অনেকে তার নিজের লোককে দেয়, সে কিন্তু খুব বেশি টাকা মারা যায় না। এখন কথা টাকা দেয় না, কিন্তু আমি তো বলছি ওই তার লোকজনকে দিয়ে করাতে পারে, করা যায় না। এটা এর যে সিস্টেমটা করা ওই হলে আমি আবারও বলি আফরাদ ভাই, আমি না জেনে কথা বলি না। আমি তো বললাম যে লোকটা তো এমপির কথা ছাড়া ওই এলাকায় একটা পাখি ওড়ে না। কি বলেন আপনি? প্রমাণ নেবেন? আমি বলছি কেন, আমার ওখানে এমপি ছিলেন শামসুর রহমান শরীফ ডিলু ভাই, মন্ত্রী ছিলেন। ওনার লোকজনের বাইরে ওখানে কারোর কোনো করা ছিল না। উনি মারা গেলেন, উপনির্বাচনে আসলেন নুরুজ্জামান ভাই, রাতারাতি সব পরিবর্তন হয়ে গেল। নুরুজ্জামান ভাইয়ের ছেলে সব কিছুর মালিক হয়ে গেল। আবার এইবার নুরুজ্জামান ভাই নমিনেশন পায়নি, মন্ত্রীর ছেলে নমিনেশন পেয়ে এমপি হয়েছে। এখন নুরুজ্জামান ভাইয়ের কোনো লোকের কোনো অস্তিত্ব নাই, কোনো জায়গায় কোনো অস্তিত্ব নাই। কি বললেন আপনি? আর কি বলেন যে শুদ্ধাচার পুরস্কার আইজিপি, যে নিজে বেসরকারি কর্মকর্তা হিসেবে পাসপোর্ট করে, যার নীল পাসপোর্ট পাওয়ার কথা, পরে আইজিপি লাল পাসপোর্ট করে, গর্বিত পাসপোর্ট পাওয়ার কথা, সে যখন সাধারণ জনগণের সবুজ পাসপোর্ট ব্যবহার করে, তার আমলে দুর্নীতি হয়নি। আর তার আমলে বিনা পয়সা কোনো পাগলও বিশ্বাস করবে না, কোনো পাগলও বিশ্বাস করবে না। প্রমোশন হয়েছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, টাকা। আপনি খবর নিয়ে দেখেন কে, এত সহজ। এক একটা এসআই, এক একটা সিপাই কত টাকা করে চাকরি, প্রত্যেকটা ক্ষেত্রে, এক প্রাইমারি স্কুল থেকে শুরু করে, হাই স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে টাকার বিনিময় হয়। আরে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর টাকার বিনিময় হয়, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, টিচার হয় টাকার বিনিময়। এখন বিশ্ববিদ্যালয় কোথায় আছেন আপনারা? এই দেশটা একটা চোরের রাজত্ব হয়ে গেছে। চোরের রাজত্বে আপনাকে সাধু সাধলে হবে? সাধু সাধলে হাব হবে না। হাব হবে কয়টা দুর্নীতি বের করতে পারছেন? আরে কোকো জাহাজের দাম কয় টাকা? কয় টাকা দাম? আর আজকে কোটি কোটি, এই সরকারের বাজেট কত? 6,97,000 কোটি না 7,97,000 কোটি টাকা? 7,97,000, মানে 8 লক্ষ টাকার কাছে। এই যে দুর্নীতিবাজ, এই যে সরকারকে যারা তৈরি করেছে, এদের সম্পদ এক জায়গায় করেন, বের হবে তো। বাজেট হচ্ছে বেশি টাকা তাদের কাছে, আর তাদের কাছে টাকা। এই যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের এই যে সমস্ত তারা ব্যাংক ঋণ থেকে টাকা নিচ্ছে, এটা কোথায়? এটা বিএনপি আলাদা তো ব্যাংক ঋণ পায়নি। বিএনপি কোনো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী ব্যাংক থেকে লোন নেয়নি, তারা ওই হতে পারে না। হয়তো ব্যবসা করতে আবার ঋণ খেলাপি হতে পারে, টাকা নিচে লুটতেছে তারা। কথা কথা বলে তো হবে না। সেদিন একজন বলেছেন যে এই দেশের 80%, আমার কথা না, খুব আলোচিত একটা, 80% সংসদ সদস্য চোরাকারবারের সাথে যুক্ত। সারা বাংলাদেশে মাদকে ছেয়ে গেছে। কোনো এলাকায় কোনো এমপির দলের বাইরে কোনো মাদক ব্যবসা হয় না, কোনো অস্ত্র ব্যবসা হয় না, কোনো কিছু হয় না। যে এমপিরা বিনা ভোটে নির্বাচিত হয়, জনগণের ভোট ছাড়া। আমার স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজকে সেখানে ভোট অনুপস্থিত, সেখানে আপনি কী বলবেন? আপনার ময়লা ড্রেনের মধ্যে দিয়ে আপনি সাঁতার কাটবেন, আর লাখ সাবান না আরও কী কী সাবান, ডাব সাবান কী কী আছে, আপনি যদি গোসল করে আপনি পরিষ্কার হবেন? কোনোদিনও হতে পারে না। সরকার যেহেতু অনৈতিক, এই সরকারকে বানিয়েছে এই দুর্নীতিবাজ অফিসাররা। সবাই দুর্নীতিবাজ আমি বলবো না, জান না কেন, আমি বললাম তো। কোন জায়গায় আছে দেখেন, কোন জায়গায় একটা পৌরসভার মেয়র আজকে 15 বছর যারা, তাদের দেখেন গুলশানে বাড়ি আছে, গুলশানে বাড়ি আছে। আপনাদের আপনার আইনমন্ত্রী বড় বড় কথা বলে, তার বাবা অনেক বড় লোক, অনেক সম্পদ তাদের। তারপরেও জেনারেল এরশাদের আইনজীবী হওয়ার জন্য আওয়ামী লীগের মতো দলের প্রেসিডেন্ট সদস্য থেকে পদত্যাগ করে শুধু টাকার জন্য উনি আইনজীবী নির্বাচিত হয়েছিলেন। সে বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলে যে ওনার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে, ওনাকে বিদেশে যাওয়ার ওনার কোনো সুযোগ নেই। আর কিসের দুর্নীতি? কিসের দুর্নীতি? ওখানে টাকা সইছে না ই করেছে। আরে খাম্বা তো বানাইছে, খাম্বা তো আছে। এখন কি হচ্ছে? এই যে আমার বাড়িতে ফোন করছিলাম, অনুষ্ঠান দেখবো কি করে? কারেন্ট থাকে না, দিনের বেলা থাকে না 5-6 ঘন্টা, রাতের বেলা থাকে 6-7 ঘন্টা, থাকে না কারেন্ট সারা বাংলাদেশে। লক্ষ কোটি টাকা এখানে চুরি করেছে, লক্ষ কোটি টাকা এখানে কি দেওয়া হয়েছে? ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এবং এখানে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। আজকে বিএনপির কথা বলতে গেলে হবে? ম্যাডাম খালেদাকে অন্যায়ভাবে আটকে রেখে তার কারণে মিথ্যা সাজা দিয়ে আজকে বড় বড় কথা বলছে ভাঙা। আরে ভাঙা সুটকেস একটা ছিল, যাদের সুটকেসে ছিল না, সেটা গেঞ্জিও ছিল না, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মতো, হাজার হাজার। আমাকে শেষ করে দিতেন, দুইজনে মিলে একসাথে বলতেছে তো।
এবং দেখেন সেটা হলো এই বেসরকারি তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকার পরে যিনি শুদ্ধাচার প্রশ্নের নেন কি কথা বলতেন, হাহারে। এই যে 14 সালে নির্বাচন করলো, এই যে হেফাজতের রক্ত বন্যা বয়ে দিল, এই যে সেনাপ্রধান, আরে যার ভাইয়ের বাপের নাম মার নাম পরিবর্তন, স্থান পরিবর্তন করে যারা পাসপোর্ট করে, তাদের স্ত্রীরা স্বামীর নাম পরিবর্তন করে পাসপোর্ট করে, শত শত বিঘা সম্পত্তি এই আমলে করেছে। হ্যাঁ, আমি এখানে বলে যাচ্ছি, আপনি দেখেন এদের সম্পদ কবে কিনেছে, বিএনপির আমলে কিনেছে না ওয়ানের ভিতরে কিনেছে না এই 15 বছর কিনেছে। দায় বিএনপি আমলে যতটুকু কিনবে ততটুকু দায় তার উপর যাবে। এই 15 বছরের লুটটা হয়েছে, 15 বছরের লুটটা হয়েছে, দেশটাকে শেষ করে দিয়েছে। তাই আমি বলি, শোনেন, তাই আমি বলি আজকে মাদকের ব্যাপারে বলছে মাদক নাকি কমে গেছে। কোথায় কমে গেছে? কোথায় কমে গেছে মাদক? আজকে যে বিজেপি রাখা হয়েছে বর্ডার গার্ড, আজকে তারা কি কাজটা করে, কি কাজ করে, কেন বেতন দিই আমরা তাদেরকে? দেশের ভিতরে আজকে মাদক ইয়াবা বলতেছে, ফিনসেডিল বলতেছেন, কত কিছু, সব হিরোইন বিরেন কত কিছু। বর্ডারে তারা কি করে? বর্ডারে তারা আজিজ সাহেব যখন বিজেপি প্রধান ছিলেন, উনি তখন বললেন অস্ত্র বহন করার জন্য আমাদের শুধু দেয়নি, মিছিলের উপর গুলি করতেও আমাদের কোনো বুক কাটবে না। ওনাকে পাহারা দিতে হচ্ছে বর্ডারে আমার মানুষ খুন হচ্ছে, প্রতিবাদ করতে পারে না, গুলি ছুটতে পারে না, উনি মিছিলের উপরে উনি এসে গুলি বর্ষণ করেন। শেষ কথা বলে, এই যে ম্যাডাম খালেদা জিয়াকে যেভাবে অন্যভাবে আটকে রেখেছে, আমরা আবার শনিবার দিন আমরা তার মুক্তির জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতি আমরা কেমন জাসদের মতো যাবো, সরসন্ধে বাড়ি ঘেরাও করবো? বেনজি সাহেব চলে গেলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করলাম বেনজি সাহেব কোথায়? আমি জানি না। আরে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানবে না এইরকম একটা লোক দেশ ছাড়া হয়ে গেল না, দেশের ভিতরে আলো না, আত্মগোপন করলো না, গুম হলো, এই যে দায় সারা গোছারিয়ে, এবং একজনকে এই সরকার গ্রেপ্তার করে, এখন পর্যন্ত গ্রেপ্তার করে। আজকে এই যে নতুন কি মতিউর রহমান নাকি, তার স্ত্রী একটা উপজেলা চেয়ারম্যান বিনা পর্যন্ত 5 কোটি টাকার গাড়ি হাঁকিয়ে যায় সে অফিসে যেত। আজকে গেছে অবশ্য সাধারণ একটা সালোয়ার কামিজ পরে, জানতে পারলাম আমি। তো সেখানে আজকে কেন তারা তো দেশেই নাই, আবার তারা আছে, দেশে আছে, আজকে গেছে অফিসে গেছে, এই হলো অবস্থা। ধরছে তারে, আপনি ধরবেন না, আপনি তাদের সম্পদ বাজেয়াপ্ত করবেন। হ্যাঁ, আমার স্পষ্ট। হাবিব ভাই, আমি একটু চলে যেতে চাই কুদ্দুস আফরাদ ভাই আপনার কাছে। কুদ্দুস আফরাদ ভাই, আপনি নিশ্চয়ই বেশ কিছু প্রসঙ্গের অবতারণা হয়েছে, আপনি বলবেন, এবং সেই সাথে একটুখানি বলতে চাই, সরকারি দলের সংসদ সদস্য সাবেক মন্ত্রী কামরুল ইসলাম বলছেন যে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ করে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে প্রচার প্রোপাগান্ডা হচ্ছে, এটা ষড়যন্ত্রের অংশ, কিন্তু তারপরও এগুলো সত্য। অভিযুক্ত ব্যক্তিরা আইনকে ভয় পেয়ে বিদেশে কেন চলে যান এ প্রশ্ন রেখে তিনি বলেছেন যে আইনকে ভয় পান মানে হচ্ছে তারা দুর্নীতিগ্রস্ত, মানে তারা দুর্নীতিগ্রস্ত, এই কথাটি তিনি স্বীকার করেছেন, এবং এই অভিযোগগুলো যে সত্য সেটাও তিনি স্বীকার করেছেন। কিন্তু তিনি এক ধরনের প্রচার প্রোপাগান্ডাকে এক ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলেছেন। এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়টাকে আমি আরো একবার আপনার কাছ থেকে শুনতে চাই। এটা আন্তর্জাতিক না দেশীয়, প্রথমে অসীম কুমার উকিলদা বলছিলেন, কিন্তু আজকে এটা দেশ থেকে দেশের বাইরে পর্যন্ত এটা নিয়ে আলোচনা হচ্ছে। বাঙালি কমিউনিটি আছে, বাঙালি রিলেটেড আমাদের দেশকে নিয়ে ভাবে, চিন্তা ভাবনা করে আছে, সুতরাং কিছু প্রপাগান্ডাও থাকে। অর্থাৎ যখন কোনো একটা ঘটে, ওইটাকে যারা একজন হচ্ছে এটাকে চাপা দিতে চায়, আরেকজন এটাকে উস্কে দিতে চায়। আমাদের রাজনীতিটা মূলত হচ্ছে, এটা 52-53 বছরের দেশ, স্বাধীন সার্বভৌম, অর্থাৎ একটা লড়াই সংগ্রাম এবং যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ। সেই দেশটা রাজনৈতিক সংহতির অভাবের কারণে তো আসলে দেশটা এই অবস্থা, নাহলে এই দেশটা তো দাঁড়িয়ে যাওয়ার কথা। আমরা স্লোগান দিচ্ছি এক সময়, মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, আমরা এই 3 জনে এখানে স্লোগান দিচ্ছি। তো ভিয়েতনাম কিন্তু এখন অনেক এগিয়ে গেছে। আমরা কেন যেতে পারিনি হচ্ছে রাজনৈতিক শক্তিটা বিভাজিত এবং প্রচন্ড বিভাজিত। কিছু কিছু জায়গায় যদি এক থাকা যেত তাও ইয়ে ছিল। এমনকি সব দেশগুলো দেখবেন তার পররাষ্ট্রনীতি এটা অন্ততপক্ষে একই ধরনের হয়। আমাদের এখানে পররাষ্ট্রনীতি পর্যন্ত এক গভর্নমেন্ট এসে এক রকম করা হয়। তো আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই পলিসিতে 2 ধরনের ইয়ে আছে। এটা হচ্ছে যে যাই বলো, দিস ইজ রুল, সত্য কথা, এবং এই সত্যের জন্যই মূলত, নাহলে কারাপশনকে টুটি চেপে ধরা কোনো বিষয় না।
এইখানের দুই নেত্রীর যে রাজনৈতিক শক্তি, তাদের প্রতি যে জনগণের আস্থা বিশ্বাস, সে আস্থা বিশ্বাসে তারা যদি চায় তাহলে একদিনে সাফা হয়ে যায়। 1/11 হইল না, দুই নেত্রীকে জেলে নিয়ে আরেকজনের রূপকল্প ছিল না, দেশটা শাসন করার কারো কারো পারে নাই। এই যে এই প্রসঙ্গে একটা কথা বলি, বাজেট আসে, একটু আগে বললো যে 7,97,000 না 98,000 কোটি টাকার বাজেট ইত্যাদি ইত্যাদি। 1/11 সময় 60,000 কোটি টাকার মতো বাজেট ছিল, 60,000, আর এখন লাখ। ওটা তো 60,000 কোটি টাকার বাজেটও কিন্তু ফেল করছিল। 1/11 সময় বাজেট কারা প্রণয়ন করছিলেন? যারা এই বাজেটের সবচেয়ে বেশি সমালোচনা করে, তাত্ত্বিক সমালোচনা করে, আমি কিন্তু দুজনকে বলতেছি না, যারা সবচেয়ে বেশি তাত্ত্বিক সমালোচনা করে তারাই কিন্তু ছিল ওই বাজেটের নেপথ্যে এটা প্রণয়ন সাজানো, কিন্তু তারা পারে নাই বাজেট করতে, এবং পারে নাই দেখে রাষ্ট্রে ছেড়ে দিতে হয়েছে তাদেরকে, যেটা টাফ ব্যাপার। কিন্তু আমাদের এখানে রাজনৈতিক নেতৃত্ব প্রতি মানুষের ভালোবাসা, বিশ্বাস, সম্মান বোধ সবটাই আছে। তারা যদি সে আন্তরিকতার সাথে শুরু করে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই দুইটা ছিল মূল নীতি। 2018 সালে আওয়ামী লীগ যখন নির্বাচনে আসে বলছিল যে এটা করবে, পরে কোভিডের কারণে ওইটাও আবার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কোভিড আসাতে ওই জায়গাটা আর সে অ্যাকশনে যেতে পারে নাই, কিন্তু মাদকটা কিছুটা নিয়ন্ত্রণে করছে। এরপর হাবিব ভাইয়ের কথা ঠিক, নিয়ন্ত্রণ করলে কি হবে? পুলিশের পকেটে থাকে মাদক, সিভিল লোকের পকেটের ভিতরে মাদক ঢুকাই দিয়ে তার মাদক মামলা ফেলে দেয়। এবং অনেক এমপির বিরুদ্ধেও তো মাদকের সাথে জড়িত থাকার অভিযোগও তো পাওয়া গেছে। অনেক এমপি আছে, অনেক শিক্ষক আছে, অনেক সমাজের অনেক ভালো ভালো লোকেরা আছে, সাংবাদিকও আছে, ওটা আমি এটা বলবো না। তো আমি বলছি এটা হচ্ছে অনেক আছে, কিন্তু এটা ধরার দায়িত্ব কার? এটা ধরার দায়িত্ব হচ্ছে পুলিশের, এটা ধরার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। কিন্তু ওই জায়গাটা আমরা ওইভাবে পরিষ্কার করতে পারি না, বরঞ্চ আরো ছেয়ে গেছে বলতে গেলে এখন গ্রামে গঞ্জে এটা করেছে। এই যে কিশোর গ্যাংটা তৈরি হলো কেন, এই শব্দ তো আমরা আগে শুনি নাই। এটা মাদকে করছে এবং মাদকের কারণে এটা হয়ে গেছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমার মনে হয় যে এটাকে নেগলেন্সি, অর্থাৎ এখন কেন করতেছে গভর্নমেন্ট এইসব বলে যদি, তাহলে কিন্তু দুর্নীতিবাজরা রেহাই পেয়ে যাবে, আড়ালে চলে যাবে, তারা শক্তিশালী হবে। বরঞ্চ দুর্নীতিবাজদেরকে যাদেরকে ধরা হচ্ছে বা আরো যদি কেউ থাকে তাদের ব্যাপারে তথ্য থাকে, সেগুলো নিয়ে যেই দপ্তরগুলো এগুলো করবে সেই দপ্তরে জমা দিয়ে আন্দোলন করা দরকার। যে আমরা কাগজ দিলাম। মনে হয় না আফরাদ ভাই যে তথ্য অনুসন্ধানের যে বিষয়টা সেটা আসলে একটু ডিলেড হয়ে যাচ্ছে, এই কারণেই দেশ ত্যাগে তারা সমর্থন না, ডিলে তো হচ্ছেই। এটা তো সারমর্ম এটি আছে, অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, অ্যাডমিনিস্ট্রেশনকে এতটাই খবরদারি পাওয়ার করা হয়েছে। মাহবুবুল্লাহ হানিফ সাহেবের উদ্ধৃতি দিয়ে বলছেন, উনি তো আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, কাম হচ্ছে একজন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য। উনি যে ভাষায় কথা বলছেন এরপরে তার কিছু লাগে না। কেন গভর্নমেন্ট এতটা ওই গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে এতটা করলো, ক্ষমতায়ন করলো? তাদেরকে 15 সালে যখন হঠাৎ করে প্রয়াত অর্থমন্ত্রী আবু মাল আব্দুল মুহিত দুর্নীতি করবে না বলে প্রাইম মিনিস্টারকে বুঝিয়ে তাদের বেতন একবারে আকাশচুম্বী বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো বেতন কমিশন করে। তারপরেও তাদের যায় না, তারপরে তাদেরকে আবার কি উপসচিব লেভেল থেকে সবাইকে গাড়ি দেওয়ার ব্যবস্থা করা হলো 5% সুদে, এবং 5% সুদে দিবে গাড়ি, কিন্তু গাড়ি রক্ষণাবেক্ষণ চলাচলের জন্য 50,000 টাকা দিবে। তো ওইটাই লাভ। মানে এগুলো কি আসলে কোনো কাজে লেগেছে? দুর্নীতি কমেছে? দুর্নীতি বেড়েছে। যার আমি একজন এই সময় না, বিগত গভর্নমেন্টের এক মন্ত্রীর বিরুদ্ধে এরকম আসলো, তার সাথে আমার মানুষের একদিন বলতেছে, উনি খুব ফ্রেশ লোক। তা আমি হঠাৎ বললাম যে আপনার সেক্রেটারি তো আপনার গাড়িটা পর্যন্ত নাকি ইউজ করে, বলে যে এটা তো আপনি পত্রিকায় পড়ে বলতেছেন। আমি বললাম হ্যাঁ, পত্রিকাটা মিথ্যা লিখছে? কারণ মিথ্যা না, কিন্তু পত্রিকা পড়ে আমিও জানতাম না যে আমার গাড়ি, অর্থাৎ উনি গভর্নমেন্টের গাড়িটা যে উনি নেন নাই, কিন্তু উনার গাড়িটা সেক্রেটারি ইউজ করেন সেটা উনি জানতেন না। অসংখ্য ধন্যবাদ আপনার ভাই, ধন্যবাদ। সময় শেষ হয়ে গেছে আমাদের এইসব জায়গা না বাড়ি করার জন্য 80 লক্ষ টাকা দিতে হবে। আচ্ছা, এইসব জায়গায় যদি আপনি একটু আগে বলছিলেন না যে আশ্রয় প্রশ্রয় করা, আশ্রয় প্রশ্রয় হচ্ছে এই যে অবজ্ঞা করে দেওয়া, উদাসীন থাকা, এইটা আশ্রয় প্রশ্রয়।
এক্স্যাক্টলি অ্যাকশনে না যেতে পারাটা আশ্রয় প্রশ্রয়। অসংখ্য ধন্যবাদ কুদ্দুস আফরোজ ভাই, হাবিবুর রহমান হাবিব ভাই এবং অসীম কুমার উকিল। দাদা, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাই। এটি আসলে একটি মানে একটা এপিসোডে বা একটা পর্বে আলোচনা করার বিষয় নয়, দুর্নীতি ধারাবাহিকভাবে আলোচনা করার বিষয়। আমরা নিশ্চয়ই পরবর্তী পর্বগুলোতেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান রাখবো। দর্শক, আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।